পাকিস্তানের বিপক্ষে প্রথম বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, তাও আবার পাকিস্তানের ঘরের মাটিতে। প্রথম ইনিংসে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে 448 রান করার সত্ত্বেও বাংলাদেশ 10 উইকেটে এই ম্যাচ জিতে নেবে, তাও আবার পাকিস্তানের মতো বিধ্বংসী বোলিং লাইনের বিপক্ষে। অনেকের মতে পাকিস্তান বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপকে খুব একটা গুরুত্ব দেয়নি, তার কারণ বাংলাদেশের ব্যাটসম্যানদের রিসেন্ট যে ফর্মটা এটা কিন্তু খুব একটা ভালো ছিল না। পাকিস্তান কিংবদন্তি শহীদ আফ্রিদির একটা ভাষ্য মতে পাকিস্তান এই ম্যাচের পিচিং যে কন্ডিশনটা এটা খুব একটা জাজ করতে পারেনি। জাজ করতে না পারার কারণে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে যে বোলিং লাইন আপে মাত্র একটা স্পিনারকে খেলিয়েছে। এর কারণ অনেকগুলো হতে পারে। এর কারণটা হচ্ছে ঘাসের উইকেট ছিল, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান, যেমন আমরা যদি মোমিনুলের কথা বলি বা মুশফিকের কথা বলি, লিটনের কথা বলি, এরা কিন্তু স্পিন মোটামুটি ভালো খেলে। এর কারণে হয়তোবা তারা তাদের পেস অ্যাটাকটাকে দিয়ে কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে ঘায়েল করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরমেন্স নিয়ে যদি একটু বলি, সবার প্রথমে সাদমানকে নিয়ে কথা বলতেই হয়। তার কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাটিং এর যে ইনিংসের সবার প্রথমে ভিতটা গড়ে দেয় কিন্তু সাদমান। 93 রানের অসাধারণ একটা ইনিংস খেলে। হ্যাঁ, তিনি সেঞ্চুরি হয়তো মিস করেছে, তারপরেও তার যে ইনিংসটা ছিল ওপেনিং ব্যাটসম্যান হিসেবে এই ইনিংসটা বাংলাদেশের জন্য অনেক বড় হেল্প করেছে। এরপর আপনি যদি মমিনুলের কথা বলি বা লিটন দাসের এগ্রেসিভ যে ইনিংসটা, এবং মেহেদী হাসান মিরাজ মুশফিকের সাথে অনেক ভালো একটা সঙ্গ দিয়েছে। মুশফিক অসাধারণ, জাস্ট মাইন্ড বোলিং একটা ইনিংস খেলেছে। 191 রানের ইনিংস খেলেছে। হ্যাঁ, ডবল সেঞ্চুরিটা মিস হয়েছে, তারপরও বাংলাদেশ প্রথম ইনিংসে 565 রান সংগ্রহ করে। পাকিস্তানের ব্যাটসম্যানদের কথা যদি বলি তাহলে সবার প্রথমে সৌদ শাকিরের কথা বলা যায়। সৌদ শাকিল প্রথম ইনিংসে 141 রান করে, তবে দ্বিতীয় ইনিংসে তিনি সাকিবের অসাধারণ ডেলিভারিতে তিনি আউট হয়ে যায়, 0 রানে আউট হয়। এবং আমরা বাবর আজমকে নিয়ে অনেক কথাবার্তা বলি। রিসেন্টলি কিন্তু বাবর আজমকে নিয়ে অনেক ট্রল করা হচ্ছে, কারণ টেস্টে তার লাস্ট 50 ছিল 2022 সালে। অনেকে তো বাবরকে নিয়ে অনেক ট্রল করছে যে কিং বাবর থেকে এখন শুধু বাবর হয়ে গেছে। তিনি প্রথম ইনিংসে মাত্র 0 রান করে আউট হয়ে যায়। শরীফুলের ড্রিম উইকেট বলা যায়, কারণ শরীফুল আগেই বলেছিল ইনিংসের আগে যে শরীফুলের ড্রিম উইকেট হচ্ছে বাবর আজমের উইকেট, এবং বাবর আজমকে শরীফুল একদম 0 রানেই তাকে প্যাভিলনে ফেরত পাঠায়। এরপরে যদি আমরা বোলিং এর কথা বলি, বোলিং এ যদি আমরা বাংলাদেশের ফাস্ট বোলারদের কথা বলি, বাংলাদেশের ফাস্ট বোলারের মধ্যে শরীফুল অসাধারণ বল করেছে। সেটা আপনি ইনসুইং বলেন, আউটসুইং বলেন, এই যে এত সুন্দরভাবে রপ্ত করে ফেলেছে, এটা বাংলাদেশের বোলিং লাইন আপের জন্য একটা ইন্সপাইরেশন হয়ে থাকবে। আমরা যদি একটু ম্যাচটা অ্যানালাইসিস করি, প্রথম যে 3-4 দিন কিন্তু স্পিনাররা খুব একটা সহায়তা পায়নি। তবে পঞ্চম দিনের কথা যদি বলি, মেহেদী হাসান মিরাজ অসাধারণ বল করেছে, 4টা উইকেট পেয়েছে, এবং সাকিব আল হাসানও অসাধারণ বল করেছে, 3টা উইকেট পেয়েছে। লাস্ট দিন অর্থাৎ পঞ্চম দিনে কিন্তু বাংলাদেশের বোলাররা এই ম্যাচ কোনোভাবেই পাকিস্তানের পক্ষে যেতে দেয়নি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রথম ইনিংসে বাংলাদেশের ফাস্ট বোলাররা যতটা সুন্দরভাবে ডমিনেট করেছে, একদম লাস্ট ইনিংসে অর্থাৎ পঞ্চম দিন সাকিব এবং মেহেদী হাসান মিরাজ তার থেকে ভয়ঙ্কর রূপে ডমিনেট করেছে। সবশেষ আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা বলুন তো, এই 24 সাল আপনাকে কি শিখিয়েছে? হ্যাঁ, এই 24 সাল আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দিয়েছে। সেটা আপনি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন বলেন, বা এই যে বন্যা হচ্ছে, এই যে বন্যার্ত মানুষদের পাশে যেভাবে আমাদের সবাই এবং প্রত্যেকটা জায়গা থেকে যেভাবে তারা সহযোগিতা করার চেষ্টা করছে, এই যে মোটিভেশনটা। এবং আমি যদি বাংলাদেশ ক্রিকেটের কথাই বলি, 2024 সালে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ হলো, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরে গেল। ওই ম্যাচটা হওয়ার পরে অনেকে কিন্তু বাংলাদেশের এই যে ক্রিকেট থেকে কিন্তু একটা অনীহার ভাব কিন্তু চলে এসেছিল। তারপরেও বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে যুদ্ধ করে এটা প্রমাণ করে দিল, না, এখনো বাংলাদেশের ক্রিকেটারদের বাংলাদেশের জন্য অনেক কিছু করার আছে। তো সব মিলে আপনারাও আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং ক্রিক ভ্যালির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।